মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আমি গ্যাসের গতির অর্থ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এর নিউমেরিক্যাল প্রবলেমস সেট টু করাবো। যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেট টু সেগুলো করাবো। আর অন্য কোনো অঙ্ক না পারলে অবশ্যই কমেন্টস করবে। তো শুরু করা যাক। তো তোমরা বইটা কাছে নাও, ছায়া প্রকাশনী দুয়ারি মজুমদার মাইতি। এই বইটা কাছে নিয়ে তোমরা অঙ্কটা লক্ষ্য করো। তো অঙ্কগুলো করার সময় অঙ্ক ভালো করে পড়বে, ডাটাগুলো খাতায় নোট করবে, নোট করার পর একবার চেক করে নিবে। ওকে। আর কোনো জটিল একক যে পদ্ধতিতে আছে সেই পদ্ধতিতে অঙ্কটা করবে, অর্থাৎ সিজিএস আর এসআই যে পদ্ধতি থাকবে অঙ্কটা সেই পদ্ধতিতেই করবে। ওকে। আর অঙ্কটা ভালো করে পড়বে, দিয়ে কি ফর্মুলা লাগবে রিকোয়ার্ড ফর্মুলা খাতায় লিখবে। ঠিক আছে। সেট টুতেই প্রথম অঙ্কটা করছি। অঙ্কটা করছি, দেখো হিলিয়াম পরমাণুর গড় তাপীয় শক্তি নির্ণয় করতে হবে যখন পরমাণুটি সূর্য পৃষ্ঠে তাপমাত্রা 6000 কেলভিনে থাকে। তো হিলিয়াম পরমাণুর গড় তাপীয় শক্তি, একটি হিলিয়াম পরমাণুর গড় তাপীয় শক্তি হয় E সমান 3/2 R/NT। আমরা ফর্মুলা লিখব। তাহলে কি দেওয়া আছে, বিভিন্ন টেম্পারেচার দেওয়া আছে। সূর্য পৃষ্ঠের টেম্পারেচার 6000 কেলভিন। আর এখানে আমরা জানি যে ফর্মুলা আর কি দেওয়া আছে, তাহলে লিখি আমরা একটি হিলিয়াম পরমাণুর গড় তাপীয় শক্তি E = হয় 3/2 R/NT। ওকে। এখানে আর কত হয়, আর ধরো 8.3 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স আর ভ্যালু। আর এন হচ্ছে অ্যাবাউট সংখ্যা 6.023 10^23 পার মোল। ওকে। আর টি দেওয়া আছে, তাহলে প্রসিডিউর কত হবে 3/2 আর হচ্ছে 8.3 6.023 10^23 ইনটু টেম্পারেচার 6000 কেলভিন। তাহলে এখানে কি হয়ে যাবে, শক্তির একক জুল হয়ে যাবে। তাহলে ই ইকুয়াল টু হচ্ছে ক্যালকুলেশন করলে এটা হবে 1.24 10^-19 জুল। কেমন? এখানে দেখো যে মোল আছে আর এখানে অ্যাভোগাড্রো সংখ্যা পার মোল, তাহলে পার মোল আর মোল কেটে যাবে, আর কেলভিন ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, শক্তির একক হয়ে যাবে এসআইতে জুল। কেমন? তো এটা একটা পার্ট ছিল, দুটো পার্ট আছে। আর একটা পার্ট হচ্ছে নাম্বার 2, যখন টেম্পারেচার, এখানে নাম্বার 1 হচ্ছে এটা। আর when টেম্পারেচার আমার টি ইকুয়াল টু দেওয়া আছে, টেম্পারেচার বলেছে যে 10 মিলিয়ন কেলভিন। 10 মিলিয়ন কেলভিন মানে মিলিয়ন কেলভিন, 10 মিলিয়ন কেলভিন। 1 মিলিয়ন মানে 10 লক্ষ। ওকে। 1 মিলিয়ন মানে 10 লাখ। তাহলে 10 ইনটু 10 লাখ মানে 1 মিলিয়ন মানে 10 লাখ। তাহলে 10 ইনটু 10 লক্ষ, 10 লক্ষ মানে 10^6 কেলভিন হবে। আলটিমেট 10^7 কেলভিন। তাহলে देयरफॉर এক্ষেত্রে একটি হিলিয়াম পরমাণুর গড় তাপীয় শক্তি হয়ে যাবে E সমান 3/2 R/NT। কেমন? তাহলে 3/2 আর হচ্ছে 8.3 আর এর হচ্ছে 6.023 10^23 ইনটু টেম্পারেচার 10^7 এত জুল হয়ে গেল। তাহলে E ইকুয়াল টু হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন করলে 2.067 10^-16 জুল। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। এটা হচ্ছে 2.067 10^-16 জুল। ওকে। ট্যাকের দাঁড়িয়ে। এবার 2 যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমাদের এনসিআরটি প্রবলেম। আমি অঙ্কটা বলছি, দেখো বলছে সমান ধারণ ক্ষমতা সম্পন্ন 3টি পাত্র, মানে প্রতিটি পাত্রের ধারণ ক্ষমতা সমান, মানে
আয়তন সমান। কেমন? তিনটি পাত্রের অভ্যন্তরে একই চাপ ও তাপমাত্রায় তিনটি গ্যাস আছে। প্রথম পাত্রের মধ্যে নিয়ন গ্যাস, এক পরমাণু গ্যাস, তোমরা জানো। দ্বিতীয় পাত্রের মধ্যে ক্লোরিন গ্যাস, তোমরা জানো ক্লোরিন গ্যাস হচ্ছে দ্বিপরমাণু গ্যাস। আর তৃতীয় পাত্রের মধ্যে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাস, ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড, হেক্সা মানে 6, তাহলে বহু পরমাণু গ্যাস আছে। ওকে, তাহলে একটা আছে এক পরমাণু মানে মনোঅ্যাটমিক, দ্বিপরমাণু মানে ডাইঅ্যাটমিক, আর বহু পরমাণু মানে পলিঅ্যাটমিক। ওকে, গ্যাস আছে। ওই তিনটি পাত্রে কি সমসংখ্যক অণু থাকবে? তিনটি ক্ষেত্রেই কি গ্যাসের অণুগুলি আরএমএস বেগ সমান হবে? যদি না হয়, কোন ক্ষেত্রে আরএমএস বেগের মান সর্বাধিক হবে? তো আমরা জানি এখানে তিনটি পাত্রের আয়তন সমান, চাপ এবং উষ্ণতা সমান আছে। আমরা জানি অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী যে একই চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। তাহলে এখানে তিনটি ক্ষেত্রে কিন্তু অণুর সংখ্যা কিন্তু সমান হবে। ওকে, তাহলে আমরা 2 এর অঙ্কটা বলছি। আমরা জানি অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী, অ্যাভোগাড্রো প্রকল্প হাইপোথিসিস অনুযায়ী আমরা কি জানি না একই চাপ ও তাপমাত্রায়, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে কি হয় না সমান সংখ্যক অণু থাকে। তাহলে এক্ষেত্রে তিনটি পাত্রেই অণুর সংখ্যা সমান হবে। তাহলে এক্ষেত্রে তিনটি পাত্রে অণুর সংখ্যা কি হবে? সমান। আচ্ছা, কিন্তু তিনটি ক্ষেত্রে অণুগুলির কি হবে? আরএমএস বেগ সমান হবে না। কারণ আরএমএস বেগ নির্ভর করে গ্যাসের আণবিক ভরের উপর। কারণ আমরা জানি আরএমএস বেগ সিআরএমএস কি হয়? ভ্যারাইজ 1/√m। কারণ আমরা কি জানি না c আরএমএস বেগ c √3RT/m। যেহেতু এখানে উষ্ণতা সমান আর আর তো সর্বজনীন গ্যাস ধ্রুবক, তাহলে c ভ্যারিয়েন্স কি √1/m। যে গ্যাসের আণবিক ভর কম অর্থাৎ হালকা গ্যাস, তার ক্ষেত্রে আরএমএস বেগ বেশি হবে। তাহলে আমরা জানি কি না এখানে তিনটা গ্যাস আছে। নিয়ন গ্যাস, যেহেতু নিয়ন গ্যাস হচ্ছে এক পরমাণু গ্যাস, তো নিয়ন গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর কম মানে হালকা। নিয়ন গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর অপেক্ষাকৃত কম, মানে বাকি যে দুটো গ্যাসের রেসপেক্টে, যেহেতু বাকি দুটো গ্যাস হচ্ছে একটা আছে ওই দ্বিপরমাণু গ্যাস ক্লোরিন গ্যাস আছে, আর একটা গ্যাস আছে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড বহু পরমাণু গ্যাস আছে। তাহলে আণবিক ভর অপেক্ষাকৃত কম, তাই নিয়ন গ্যাসের ক্ষেত্রে কি হবে? নিয়ন গ্যাসের ক্ষেত্রে আরএমএস বেগ ম্যাক্সিমাম মানে সর্বাধিক। ওকে, তাহলে এটা ছিল 2 এর অঙ্ক। 2 এর দাগে তারপর যে অঙ্কটা হচ্ছে ভালো অঙ্ক, সেটা 4 এর দাগে অঙ্কটা পড়ছে। কোন নির্দিষ্ট ভরের গ্যাসের অণুগুলির গড় বর্গবেগের মান, গড় বর্গবেগ, লক্ষ্য করো, মানে মূল গড় বর্গবেগ নয়, মানে আরএমএস বেগ নয়, গড় বর্গবেগ মানে মিন স্কয়ার ভেলোসিটি, রুট মিন স্কয়ার ভেলোসিটি নয়, মানে সি স্কয়ার। তাহলে অণুগুলির গড় বর্গবেগের মান দেওয়া আছে এত মিটার স্কয়ার সেকেন্ড -2। রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসটির আয়তন এর প্রাথমিক আয়তনের অর্ধেক করা হবে, আয়তন অর্ধেক করা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ায়। তাহলে অণুগুলির গড় বর্গবেগের মান কত হবে? গামার ভ্যালু দেওয়া আছে, সিপি আর সিবির অনুপাত গামা দেওয়া আছে 1/3। কেমন? 4 অঙ্কটা খুব ভালো অঙ্ক, আমরা বলছি দেখো। এই অঙ্কটা কি দেওয়া আছে? গামা দেওয়া আছে, গামা সমান CP/CV = 1/3। কেমন? গামার ভ্যালু দেওয়া আছে। আর কি দেওয়া আছে?
না প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে না গ্যাসের ওই অণুগুলির গড় বর্গবেগের মান, প্রথম ক্ষেত্রে অণুগুলির গড় বর্গবেগ, প্রথম ক্ষেত্রে অণুগুলির গড় বর্গবেগ ধরো c1 স্কয়ার দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে অণুগুলির গড় বর্গবেগ দেওয়া আছে কি হয়েছে 6.8 10⁴ কিন্তু স্কয়ার আছে তাহলে মিটার পার সেকেন্ড, এখানে মিটার স্কয়ার সেকেন্ড -2, এটা প্রথম ক্ষেত্রে দেওয়া আছে c1 স্কয়ার, আর এখানে দ্বিতীয় ক্ষেত্রে ধরো c2 স্কয়ার নির্ণয় করতে হবে, মানে দ্বিতীয় ক্ষেত্রে অণুগুলির গড় বর্গবেগ নির্ণয় করতে হবে। দেখো বেগের একক মিটার পার সেকেন্ড, যেহেতু স্কয়ার আছে তাহলে মিটার স্কয়ার সেকেন্ড -2। এবার আমরা কি জানি, আমরা জানি যে c = 3p/2, আমরা জানি এটা we know c = c RMS, আমরা জানি RMS বেগ মানে গড় বর্গবেগের বর্গমূল হচ্ছে 3p/2, therefore c স্কয়ার কত হবে 3p/2, এখানে দ্যাট মিন্স আমরা বলতে পারি c স্কয়ার ভ্যারিয়েন্স p/2, এটা হচ্ছে গ্যাসের চাপ আর ওটা হচ্ছে ঘনত্ব। এবার এখানে শর্ত দেওয়া আছে যে রুদ্ধতাপ প্রক্রিয়ায় কি শর্ত দেওয়া আছে, আয়তন হচ্ছে প্রাথমিক আয়তনের অর্ধেক, v2 = v1/2, আয়তন প্রাথমিক আয়তনের অর্ধেক দেওয়া আছে, আর আয়তন যদি অর্ধেক হয় আমরা কি জানি ঘনত্ব রো সমান কি হয় m/v, নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে m কনস্ট্যান্ট, নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে ধ্রুবক, therefore বলতে পারি ঘনত্ব হচ্ছে আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে আয়তন যদি অর্ধেক হয় তাহলে ঘনত্ব কত হবে দ্বিগুণ হবে, আয়তন অর্ধেক হলে ব্যস্তানুপাতিক হচ্ছে তাহলে ঘনত্ব কি হয়, ঘনত্ব দ্বিগুণ হবে, ঘনত্ব আয়তন অর্ধেক হলে ঘনত্ব দ্বিগুণ হবে, therefore বলতে পারি যে ρ2 = 2ρ1, ওকে, মানে v2 = v1/2 আর ρ2 = 2ρ1, এটা আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে এখান থেকে বলতে পারি যে c1 স্কয়ার বাই c2 স্কয়ার সমান হচ্ছে কত না p1/p2 ইনটু ρ2/ρ1। আর আমরা জানি যে রুদ্ধতাপ পদ্ধতিতে কি জানি না, রুদ্ধতাপ পদ্ধতিতে আমাদের যদি এখানে দেখো গামার ভ্যালু দেওয়া আছে তাহলে চাপ আর আয়তনের সম্পর্ক থেকে p1 v1 গামা সমান p2 v2 গামা, রুদ্ধতাপ পদ্ধতিতে আমরা জানি। এখান থেকে এই p1/p2 মান অপনয়ন করতে হবে, তাহলে p1/p2 কত হবে না, p1/p2 হবে v2/v1 হোল টু দি পাওয়ার গামা, কেমন p1/p2 হবে v1/v2 ইকুয়াল হোল টু দি গামা, আমার দরকার কি c2 স্কয়ার, তাহলে c2 স্কয়ার কত হবে, c2 স্কয়ার হয়ে যাবে c1 স্কয়ার ইনটু p2/p1 ρ1/ρ2, তাহলে c2 স্কয়ার হয়ে গেল c1 স্কয়ার হচ্ছে 6.8 10⁴, এবার p2/p1 আছে, p2/p1 মানে হচ্ছে p2/p1 হচ্ছে v1/v2 হোল টু দি পাওয়ার, ওকে, p2/p1 হচ্ছে v1/v2 হোল টু দি পাওয়ার গামা, এবার v1/v2 কত হবে 2, 2 টু দি পাওয়ার গামা, 2 টু দি পাওয়ার গামা মানে কত 1.3, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1.3, কেমন, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1.3 p2/p1 এর ভ্যালু, কেমন, আর ρ1/ρ2 এর ভ্যালু কত হচ্ছে, ρ2 হচ্ছে এখানে হাফ, তাহলে হাফ হয়ে যাচ্ছে, দেখো এখানে ρ2 সমান ρ1/2, তাহলে ρ2 হচ্ছে 2ρ1, তাহলে হাফ হয়ে যাচ্ছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে না c2 স্কয়ার ইকুয়াল টু হয়ে যাবে, এই ভ্যালুটা কত আসবে, এই ভ্যালুটা আসবে 8.4,
8.37, এটা আসবে 8.37 10 to the power 4, 8.37 10 to the power 4 meter square second minus 2, 8.37 10 to the power 4 meter square second minus 2। এটা অঙ্ক খুব ভালো অঙ্ক আছে, এটা দেখো। তারপর যে অঙ্কটা করবো 4 এর পরে 7 এর দাগে, 7 এর দাগে একটা ইম্পর্টেন্ট অঙ্ক, একদম ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আমি অঙ্কটা করছি। একটি পাত্রে 300 কেলভিন একটা কনস্ট্যান্ট টেম্পারেচার আছে, মানে এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট। 300 কেলভিনে স্থির উষ্ণতায় 1.6 গ্রাম অক্সিজেন আর 2.8 গ্রাম নাইট্রোজেন গ্যাস মিশ্রিত আছে। পাত্রের আয়তন দেওয়া আছে, বলছে মিশ্রণের চাপ নির্ণয় করো। তো মিশ্রণের চাপ, তার গ্যাস মিশ্রণের চাপ, তাহলে এখানে কিসের মিশ্রণ, কোন গ্যাসের মিশ্রণ, অক্সিজেন আর নাইট্রোজেন। কেমন, তো অক্সিজেনের আণবিক ভর আমরা জানি 32, নাইট্রোজেনের 28। ওকে, তো 7 এর দাগে অঙ্ক 4 এর পরে। সাথে দাগে এখানে দেওয়া আছে কনস্ট্যান্ট টেম্পারেচার টি হচ্ছে এখানে 300 কেলভিন, 300 কেলভিন টেম্পারেচার, আর পাত্রের আয়তন দেওয়া আছে, পাত্রের আয়তন ভি দেওয়া আছে 0.166 ঘনমিটার আছে। আর আমরা জানি গ্যাস মিশ্রণে নাইট্রোজেন আর অক্সিজেন আছে, ধরে নিব মোল সংখ্যা N1 N2। তো ধরা যাক গ্যাস মিশ্রণে, ধরা যাক গ্যাস মিশ্রণে অক্সিজেন ও নাইট্রোজেন, নাইট্রোজেন এর মোল সংখ্যা রেসপেক্টিভলি, মোল সংখ্যা যথাক্রমে, ধরো অক্সিজেন আছে মনে করো N1 আর নাইট্রোজেন আছে যথাক্রমে N1 ও N2, N1 এবং N2। গ্যাস মিশ্রণে অক্সিজেন এবং নাইট্রোজেনের মোল সংখ্যা যথাক্রমে কত, N1 ও N2। তাহলে আমরা জানি এখন মিশ্রণের চাপ কত হয়, গ্যাস মিশ্রণের চাপ, চাপ P সমান হয় RT/V, P সমান nRT। তাহলে এখানে P সমান হবে গ্যাস মিশ্রণের N1 RT, N1 RT বাই ভলিউম প্লাস N2 RT বাই ভলিউম। और বলতে পারি P সমান, এখানে যদি আমরা N1 মানে RT/V কমন নিয়ে নিই, তাহলে N1 প্লাস N2 ইনটু RT/V। ওকে, তাহলে N1 কত হবে, N1 হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে, তাহলে দেখো এখানে দুটো গ্যাস আছে, ফর অক্সিজেন আর ফর নাইট্রোজেন, ফর অক্সিজেন আর ফর নাইট্রোজেন। নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে N1 কত হচ্ছে না, N1 হচ্ছে এখানে 2 এখানে অক্সিজেন আছে কত না 1.6, তাহলে 1.6 বাই মলিকুলার ওয়েট 32, আর এ হচ্ছে 2.8 বাই 28, এটা পয়েন্ট তুললে কত হবে 1/20, এটা হবে 1/10। তাহলে N2 হচ্ছে 1/10 আর N1 হচ্ছে 1/20 মোল। কেমন, এখানে মোল সংখ্যা পেয়ে গেলাম আমরা। তাহলে আর সব ভ্যালু জানি, তাহলে N1 হচ্ছে কত 1/20, 1/10, আর এর ভ্যালু হচ্ছে কত 8.3, টি হচ্ছে 300 কেলভিন, ভি হচ্ছে 0.166। আমরা এসে করেছি আর এর ভ্যালু হচ্ছে, আর এর ভ্যালু ধরো 8.3 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এসআইতে চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এইটা ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে লসাগু যদি 20 হয় 1 + 2 3 এর 20, 8.3 into 300 by 0.166 নিউটন পার মিটার স্কয়ার। therefore গ্যাস মিশ্রণের চাপ হচ্ছে P সমান 2 to
2250 নিউটন পার মিটার স্কয়ার। এটা ছিল 7 দাগে। কেমন? তারপরে এখানে আর দুটো অঙ্ক আছে 8 9, তাহলে 8 9 দুটো করে ফেলি। ওকে, 9 তো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আর 8 9 দুটো করে ফেলি। 8 নম্বরে বলছে দিনের উষ্ণতা যখন 20 ডিগ্রি সেলসিয়াস তখন একটি গাড়ির চাকায় 200 কিলো পাস্কাল হাওয়া ভরা হলো। দিনের টেম্পারেচার বেড়ে 40 ডিগ্রি সেলসিয়াস হলে গাড়িটির চাকার টিউবটি আয়তনে 2% বৃদ্ধি পায়। তাহলে এই তাপমাত্রায় চাকার টিউবে বায়ুচাপ নির্ণয় করো। কেমন? তো এখানে প্রথমে টেম্পারেচার আছে, প্রেসার আছে, প্রাথমিক আয়তন ধরে নিব ভি, আর টেম্পারেচার টি, আর প্রাথমিক চাপ পি, অন্তিম উষ্ণতা টি প্রাইম, চাপ পি প্রাইম, আয়তন ভি প্রাইম। কেমন? তাহলে কি সূত্র হবে? বয়েল এবং চার্লসের সূত্র, পিভি বাই টি ইকুয়াল টু পি প্রাইম ভি প্রাইম বাই টি প্রাইম। ওকে, 8 দাগে। এখানে আমরা দেখে নিব 8 দাগে যে অঙ্কটা আছে। এখানে ধরা যাক প্রাথমিক আয়তন, মানে প্রাথমিক আয়তন হচ্ছে মনে করো পি, প্রাথমিক আয়তন পি দেওয়া আছে 200 কিলো পাস্কাল, 200 কিলো পাস্কাল। আর অন্তিম আয়তন, প্রাথমিক চাপ, অন্তিম চাপ নির্ণয় করতে হবে। অন্তিম চাপ মনে করো পি প্রাইম ইকুয়াল টু 1। ওকে, প্রাথমিক চাপ, অন্তিম চাপ। প্রাথমিক টেম্পারেচার হচ্ছে টি 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 20 প্লাস 273, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে 293 কেলভিন, 293 কেলভিন টি ইকুয়াল টু। আর অন্তিম উষ্ণতা হচ্ছে এখানে টি প্রাইম, অন্তিম উষ্ণতা, এটা অন্তিম ক্ষেত্রে আর এটা প্রাথমিক ক্ষেত্রে আর কি। প্রাথমিক ক্ষেত্রে এটা প্রাথমিক ক্ষেত্রে, আর অন্তিম ক্ষেত্রে উষ্ণতা হচ্ছে টেম্পারেচার 20 থেকে 40 হয়ে গেছে, 40 ডিগ্রি সেলসিয়াস। 40 প্লাস 273, তাহলে কত হবে? 313 কেলভিন টি প্রাইম। আর ভি প্রাইম, ভি হচ্ছে এখানে প্রাথমিক আয়তন ভি, প্রাথমিক আয়তন হচ্ছে ভি, আর অন্তিম আয়তন শর্ত দিয়েছে কত না ভি প্লাস 2% বেড়েছে, 2/100 অফ ভি, তাহলে 102 বাই 100 ভি। তাহলে ভি প্রাইম সমান, দেখো ভি ছিল আর বেড়েছে 2%, তাহলে ভি প্লাস 2% অফ ভি, 2/100 ভি। তাহলে ভি প্রাইম ইকুয়াল হবে 102 বাই 100 ভি। তাহলে আমরা কি জানি? পি ভি বাই টি ইকুয়াল টু পি প্রাইম বাই টি প্রাইম। আমার টার্গেট হচ্ছে আমাদের পি প্রাইম। তাহলে পি প্রাইম কত হবে? পি প্রাইম হবে পি ইনটু ভি বাই ভি প্রাইম, আর পি ইনটু ভি বাই ভি প্রাইম, টি প্রাইম বাই টি। তাহলে পি হচ্ছে এখানে 200 কিলো পাস্কাল, ভি বাই ভি প্রাইম, ভি বাই ভি হচ্ছে 100 বাই 102, আর টি প্রাইম বাই টি 313 বাই 293। তাহলে পি প্রাইম হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করলে এখানে হয়ে যাবে 209.46, 209.46 কিলো পাস্কাল। এটা হচ্ছে 8 দাগে। ওকে, আর লাস্টের অঙ্কটা 6 দাগের অঙ্কটা ভেরি 9 দাগের অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা করছি। বলছে একটি গ্যাসীয় মিশ্রণে 16 গ্রাম হিলিয়াম আর 16 গ্রাম অক্সিজেন আছে। মিশ্রণটিতে সিপি আর সিভির অনুপাত
সিপি আর সির অনুপাত মানে গামা অনুপাত, মানে গামা মিক্সচার বের করতে হবে। অক্সিজেন আর হিলিয়াম এই দুটো গ্যাস মিশ্রণ আছে। ওকে, গামা মিক্সচার আমরা কি জানি? গামা মিক্সচার আমরা জানি সিপি বাই সিভি মিক্সচার, এটা আমরা থিওরিতে পড়িয়েছি। এটা হবে N1CP1 প্লাস N2CP2 বাই N1CV1 প্লাস N2CV2। তো আমরা 9 দাগের অঙ্কটা প্রথমে হিলিয়ামের ক্ষেত্রে, ফর হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে আমরা N1 মোট সংখ্যা পেয়ে যাব। N1 হচ্ছে কত না, ভর হচ্ছে 16/4, মানে আণবিক ভর হচ্ছে 4, ছোট m বাই বড় m, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে। আর যেখানে অক্সিজেনের ক্ষেত্রে N2 হচ্ছে আণবিক ভর 32, এটাও 16/32 হাফ হবে, মানে অক্সিজেনের ক্ষেত্রে মোল সংখ্যা হচ্ছে হাফ আর হিলিয়ামের ক্ষেত্রে মোল সংখ্যা হচ্ছে 4। কেমন? এবার হিলিয়াম এক পরমাণু গ্যাস, হিলিয়ামের ক্ষেত্রে CP1, এটা হয় CP1 হয় হিলিয়ামের ক্ষেত্রে 5/2R, আর CV1, সিপিটা বড় হয় তাহলে CV1টা আর কমে যাবে 3/2R। অক্সিজেনের ক্ষেত্রে CP2 7/2R হবে, আর CV2 এখানে এক বাদ চলে গেলে 5/2R হবে। কেমন? তো আমরা জানি গামা মিক্সচার, মিশ্রণে গামা মিক্সচারটা হয় N1CP1 প্লাস N2CP2 বাই N1CV1 প্লাস N2CV2। কেমন? তাহলে N1 হচ্ছে এখানে 4 ইন্টু CP1, তাহলে 5/2R প্লাস হাফ ইন্টু CP2 7/2R বাই এখানে হয়ে যাচ্ছে N1 মানে 4 ইন্টু CV1, হচ্ছে 3/2R প্লাস এটা হাফ ইন্টু CV2 5/2R। ওকে, তাহলে এটা আর ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে 20/10 হয়ে যাচ্ছে প্লাস 7/4, আর এটা কত হচ্ছে 2×6 প্লাস 5/4, তাহলে 47/4 29/4, তাহলে 47/29। therefore gamma mixture equal to হয়ে যাচ্ছে ক্যালকুলেশন করলে 1.62। ওকে, গামা মিক্সচার হচ্ছে 1.62, 47/29 1.62। তবে সেট 2 সব ইম্পর্টেন্ট অঙ্কগুলো করেছি, আর কোনো অঙ্ক না পারলে অবশ্যই কমেন্টস করবে। তোমার সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।